যদি ওর কিছু হয় তবে তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি কি জানো ওকে? ও কোটি কোটি টাকার মালিক। যদি আমার মালিকের কিছু হয় তবে তোকে আমি ছাড়ব না। এখন এদের কেউ বাঁচাতে পারবে না। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সূর্যের প্রথম কিরণগুলো কংক্রিটের ইমারতগুলোর মাঝ দিয়ে রাস্তা খুঁজছিল। আর ঠিক সেই সময় এক রোগা পাতলা ছেলে কাঁধে একটা ছেঁড়া বস্তা নিয়ে গলিতে ঢুকল। বয়স বড়জোর 18-19 বছর। নাম আদিত্য। মানুষ তাকে নামই চিনত না। সবাই তাকে বলতো, আরে ওই কুরানি ছেলেটা। আদিত্য রোজ ভোর 4টে উঠত। মায়ের পুরনো শাড়ি দিয়ে বানানো বস্তাটা তুলে নিয়ে বেরিয়ে পড়ত। হোটেলের পেছনে, হোস্টেলের ডাস্টবিন, হাসপাতালের বাইরে পড়ে থাকা মেডিকেল ওয়েস্টের স্তূপ, যেখান থেকে যা পাওয়া যায়, প্লাস্টিক, বোতল, কার্ডবোর্ড। বেলা বাড়ার সাথে সাথে বস্তা ভরে যেত। দুপুর নাগাদ তা ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে দিত। ওই টাকাই ছিল তার ফিস, ওই টাকাই তার বইপত্র, ওই টাকাই তার স্বপ্ন। মানুষ এটা জেনেও কোনো ভ্রুক্ষেপ করত না যে ওই কুড়ানি ছেলেটি শহরের সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র। কলেজে তার পরিচয় আলাদা ছিল। ছেঁড়া চটি, পুরনো জামাকাপড়, ব্যাগে নতুন বইয়ের ওপর খবরের কাগজের মলাট। কিছু ছেলে হাসাহাসি করত, ভাই আজ কোন ময়লাটা পড়ছিস? কেউ বলতো, ডাক্তার হবে, আগে স্নান করতে শেখ। আদিত্য কিছু বলতো না। সে জানত উত্তর দিতে গেলে সময় নষ্ট হয়। তার পড়ার জন্য সময়ের প্রয়োজন ছিল। রাতে যখন শহর ঘুমাত তখন আদিত্য জাগত। রাস্তার ধারের হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে অ্যানাটমি পড়ত। হাড়ের নাম, শিরার পথ, হৃৎপিণ্ডের স্পন্দন। সে সবচেয়ে বেশি হৃৎপিণ্ড পছন্দ করত। সে নিজেকে বলতো, যদি হৃৎপিণ্ড ঠিক থাকে তবে মানুষ সব কিছু সহ্য করে নেয়। তার বাবা বহু বছর আগে চলে গিয়েছিল। মা অন্যের বাড়িতে বাসন মাজত। অনেক সময় ফিস দেওয়ার টাকা পুরো হতো না। তখন আদিত্য দুদিন বেশি করে ময়লা কুড়াত, না খেয়ে থাকত, কিন্তু পড়া অসম্পূর্ণ রাখত না। একদিন কলেজে প্রফেসর জিজ্ঞেস করলেন, বলো, যদি রোগীর কাছে টাকা না থাকে তবে ডাক্তারের কর্তব্য কি? পুরো ক্লাস চুপ ছিল। আদিত্য হাত তুলল, স্যার, ডাক্তারের কর্তব্য হলো চিকিৎসা, বাকি সব পরে। কিছু ছাত্র হাসল। প্রফেসর চুপ রইলেন। তার দৃষ্টি কিছুক্ষণের জন্য আদিত্যের ওপর আটকে গেল। সেই সন্ধ্যায় আদিত্য হাসপাতালের বাইরে ময়লা কুড়াচ্ছিল। সামনে সেই বড় প্রাইভেট হাসপাতাল যেখানে 1 মিনিটের ফিসে কোনো গরিবের 1 বছর চলে যায়। সে রোজ ওখান দিয়ে যেত, কিন্তু সেদিন ভাগ্য তাকে সেখানেই থামিয়ে দিল। ভেতর থেকে চিৎকার শোনা গেল, হুড়োহুড়ি, সিকিউরিটির আওয়াজ, জলদি করো, আইসিইউ রেডি করো। আদিত্য মাথা তুলে দেখল, স্ট্রেচার দৌড়াচ্ছিল। একজন লোক দামি স্যুট পরে অচৈতন্য হয়ে পড়েছিল, মুখে ভয়ের ছাপ। আদিত্যের চোখ ছোট হয়ে এলো। সে নিজের বুকের ওপর হাত রাখল। হার্ট, সে বিড়বিড় করে বলল। সে যে লক্ষণগুলো দেখল তা বইতে পড়েছিল। সে জানত না যে এটাই সেই মুহূর্ত যা তার জীবনকে আবর্জনার স্তূপ থেকে তুলে ইতিহাসের পাতায় নিয়ে যাবে। আর এটা তো কেবল শুরু ছিল। আদিত্য কিছু সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। হাতে বস্তা ছিল, পায়ে সেই জীর্ণ চটি। সামনে হাসপাতালের কাঁচের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে চাঞ্চল্য তীব্র ছিল, বাইরে হুলস্থুল। সাধারণ মানুষকে পেছনে সরানো হচ্ছিল। সরো সরো, ভিআইপি কেস আছে। আদিত্যের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু ভয়ে নয়। মাথায় একটাই জিনিস ঘুরছিল, এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়। সে যা দেখেছিল তা ক্লাসে পড়া কেসের সাথে মিলছিল। ঘাম, নীলচে মুখ, শ্বাসের অভাব। যদি সময়মতো কিছু না করা হয়। সে কথা অসম্পূর্ণ রাখল। সে ভেতরে যেতে চাইছিল, না যেতে নয়, দৌড়ে পৌঁছতে চাইছিল। কিন্তু যেমনই সে গেটের দিকে পা বাড়ালো, সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। আবে, কোথায় যাচ্ছিস? আমাকে ভেতরে যেতে হবে, আদিত্য শান্ত স্বরে বলল। গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। বস্তা, নোংরা হাত, সাধারণ মুখ। তুই পাগল নাকি? হাঁট এখান থেকে। আদিত্য আবার চেষ্টা করল। ওই লোকটা খুব গুরুতর অবস্থায় আছে, সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক। গার্ড হেসে উঠল, ও ডাক্তার সাহেব, চল বেরো, নয়তো এখনই লাঠি পড়বে। আদিত্য পিছিয়ে গেল, কিন্তু দৃষ্টি এখনও কাঁচের দরজার ওপারেই ছিল। সে ভেতরে ডাক্তারদের ছুটতে দেখছিল, বড় বড় নাম। দামি ডিগ্রি, তবুও মুখে ঘাবড়ানি স্পষ্ট ছিল। তার হাত নিজে থেকেই কেঁপে উঠল। যদি আমি ভুল হই, যদি আমি ভেতরে যাই আর কিছু বিগড়ে যায়। সে প্রথমবার নিজের ভয় অনুভব করল। সে রাস্তার ধারে বসে পড়ল, বস্তাটা নিচে রাখল, কপালে হাত রাখল। তার মায়ের কথা মনে পড়ল। বাবা, তুই যাই হোস না কেন, ভুল কাজ করিস না। এটা ভুল ছিল না তো, ঠিক আইনের হিসেবে ভুল, মানবতার হিসেবে ঠিক। ভেতর থেকে একজন নার্সকে বাইরে ছুটতে দেখা গেল। ডাক্তার সাহেব, বিপি কমছে। কেউ বলল, আইসিইউ রেডি রাখো, কিছু বোঝা যাচ্ছে না। আদিত্য উঠে দাঁড়াল। এখন ভয়ে পেছনে পড়ে থাকল। সে নিজেকে বলল,
যদি আজ চুপ থাকি তবে সব পড়াশোনা বেকার। সে পুনরায় গেটের দিকে এগিয়ে গেল। এবার গলায় দ্বিধা ছিল না। আমি মেডিকেল স্টুডেন্ট, সে চড়া গলায় বলল। কিছু লোক থামল। আমি এমবিবিএস করছি আর আমার মনে হয় ভেতরে যা হচ্ছে তা সঠিক দিকে যাচ্ছে না। একজন ডাক্তার ঘুরে তাকালেন। তুমি? আদিত্য মাথা নাড়ল। হ্যাঁ আমি। আর যদি আপনারা আমাকে 5 মিনিট সময় দেন তবে হয়তো একটা প্রাণ বেঁচে যেতে পারে। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছু লোক হাসল, কেউ রেগে গেল। এটা রসিকতার সময় নয়, কেউ বলল। আদিত্য জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। হয় সে এখানেই সারা জীবনের জন্য কুড়ানি হয়ে থেকে যাবে, নয়তো সে তা করবে যার জন্য সে আবর্জনা স্তূপে বসে স্বপ্ন দেখেছিল। আর ভেতরে সময় দ্রুত শেষ হয়ে আসছিল। হলে দাঁড়িয়ে থাকা লোকজন আদিত্যকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় চলে এসেছে। কেউ ফিসফিস করে বলল, এটা সেই কুড়ানি ছেলেটা না? অন্যজন হেসে জবাব দিল, আরে হ্যাঁ এটাই, আজ ডাক্তার হওয়ার নাটক করছে। আদিত্য কারো দিকে তাকালো না। তার নজর শুধু ওই দরজার উপর ছিল, যার পেছনে একজন মানুষ মৃত্যুর সাথে লড়ছিল। তখনই একজন সিনিয়র ডাক্তার সাদা চুল আর গম্ভীর কণ্ঠস্বর নিয়ে সামনে এলেন। নাম কি তোমার? আদিত্য স্যার। আর তুমি ভেতরে গিয়ে কি করবে? আদিত্য না থেমে বলল, প্রথমে এনজিওগ্রাফি রিপোর্ট দেখব। যদি আমার ধারণা সঠিক হয় তবে ব্লকেজ এমন জায়গায় আছে যেখানে ডাইরেক্ট ইন্টারভেনশন রিস্কি। ডাক্তারের ভ্রু কুঁচকে গেল। এইসব তুমি কিভাবে জানো? বই থেকে স্যার, আর রাত জেগে পড়ে। তার গলায় কোনো অহংকার ছিল না, ভয়ও ছিল না, শুধু বিশ্বাস ছিল। কিছুক্ষণ ডাক্তার চুপ রইলেন। ভেতর থেকে আবার আওয়াজ এলো, স্যার পালস খুব উইক। ডাক্তার গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তিনি বললেন, 5 মিনিট। যদি তুমি একটাও ভুল পদক্ষেপ নাও তবে তোমাকে নিজে বাইরে ছুঁড়ে ফেলব। আদিত্যর বিশ্বাস হচ্ছিল না। ধন্যবাদ স্যার। তার হাত কাঁপছিল যখন সে বস্তাটা এক কোণে রাখল। যে হাতগুলো কিছু সময় আগে ময়লা তুলছিল এখন দস্তানা পড়ছিল। অপারেশন থিয়েটারের আলো চোখে বিঁধছিল। মেশিনের বিপ বিপ শব্দ তার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। রুগী স্ট্রেচারে শুয়েছিল, বয়স 50-এর কাছাকাছি। দামি জামা কাপড়, কিন্তু মুখ ফ্যাকাশে। মনিটরে লাইনগুলো এলোমেলো ছিল। আদিত্য স্ক্রিন দেখল। তার সন্দেহ সঠিক ছিল। লেফট সাইডে মেজার ব্লকেজ আছে, সে ধীরে থেকে বলল। একজন নার্স অবাক হয়ে তার দিকে তাকালো। ডাক্তার জিজ্ঞেস করলেন, এখন? আদিত্য ঢোক গিলে বলল, যদি এখন স্ট্যান্ডার্ড পদ্ধতি অবলম্বন করা হয় তবে হৃৎপিণ্ড জবাব দিতে পারে। ঘরে নিস্তব্ধতা ছিল। তাহলে তোমার পদ্ধতি? আদিত্য মাথা তুলল। রিস্কি, কিন্তু এটাই শেষ পথ। ডাক্তার ঘড়ি দেখলেন। তোমার কাছে 2 মিনিট আছে। আদিত্য নিজের শ্বাস সামলাল। সে মায়ের মুখ মনে করল আর তারপর হাত বাড়াল। ওই মুহূর্তে সে না গরিব ছিল না কুড়ানি। সে শুধুমাত্র একজন মেডিকেল স্টুডেন্ট ছিল যে একটা মানুষের স্পন্দন ধরে দাঁড়িয়েছিল। অপারেশন থিয়েটারের ঘড়ির টিক টিক শব্দ হঠাৎ খুব জোরে মনে হতে লাগল। প্রতিটা সেকেন্ড কোনো সিদ্ধান্তের মতো ছিল। আদিত্যের আঙুলগুলো দস্তানার ভিতর। ভেতরে হালকা ঘাম ছিল, কিন্তু ধরা ছিল মজবুত। সে নিজেকে বলল, ভয়কে বাইরে রাখো, মগজকে ভেতরে। সিনিয়র ডাক্তার তার প্রতিটা নড়াচড়া দেখছিলেন। কারোর রাগ হচ্ছিল, কারোর ভয়, আর কারোর অদ্ভুত কৌতূহল। যদি কিছু ভুল হয়, একজন ডাক্তার ধীর স্বরে বললেন। আদিত্য কথা শেষ করতে দিল না। তবে দায়িত্ব আমার হবে। সে স্ক্রিনে আবার নজর দিল। ব্লকেজ হার্ড, সে বলল। সরাসরি পথে চাপ দিলে আর্টারি ফেটে যেতে পারে। ডাক্তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি হৃৎপিণ্ডের সাথে কথা বলবে? আদিত্য প্রথমবার তাদের দিকে তাকালো। না স্যার, হৃৎপিণ্ডের পেছন দিয়ে যাব। ঘরে হইচই পড়ে গেল। এটা খুব বিপজ্জনক। একজন স্টুডেন্ট এসব করবে? এটা পাগলামি। আদিত্য কারও কথা শুনল না। সে পাতলা ক্যাথেকার নিল। তার প্রতিটা মুভমেন্ট চিন্তা করা ছিল, যেন সেই কাজ আগে শত শতবার করেছে। আসলে করেছিল, বইয়ে, ভিডিওতে, নিজের ভাবনায়। মনিটরের লাইনগুলো টলে উঠল। বিপি কমছে, নার্স বলল। একজন ডাক্তার এগিয়ে এলেন। থামুন, আদিত্য শান্ত স্বরে বলল। যদি এখন থামি তবে সব শেষ। তার গলায় এমন ভরসা ছিল যে কেউ আর এগোল না। সে শেষবারের মতো হালকা একটু চাপ দিল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর বিপ 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 ছন্দ ফিরে আসছিল। মনিটরের লাইন সোজা রইল না। হৃৎপিণ্ড আবার কথা বলতে শুরু করেছিল। কারো মুখ থেকে বেরোল, এটা এটা হয়ে গেল। আদিত্য ধীরে হাত সরিয়ে নিল। তার কাঁধ শিথিল হয়ে গেল। এখন তার হাত কাঁপছিল, ভয়ে নয়, নামতে থাকা মানসিক চাপ থেকে। সিনিয়র ডাক্তার কিছু বললেন না। কিছু সেকেন্ড শুধু মেশিনের শব্দ ছিল। তারপর সেই কঠোর কণ্ঠস্বর নরম হয়ে এলো। তুমি আজ তা করলে যা আমরা করতে পারিনি। আদিত্য মাথা নত করল। স্যার, রুগী জীবিত আছে, এটাই যথেষ্ট।
হাসপাতালের লবিতে তখনও কেউ জানত না ভেতরে কি হয়েছে, আর আদিত্যও জানত না যে এই জয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু, কারণ দরজার বাইরে আইন অপেক্ষা করছিল। অপারেশন থিয়েটারে দরজা খুলল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনের শ্বাস থমকে গেল। কারো আশা ছিল, কারো ভয়, আর কারো শুধু তামাশা চাই। আদিত্য সবার শেষে বেরোল, কোনো হিরোদের মতো চালচলন ছাড়া, মাথা কিছুটা নিচু, চোখে ক্লান্তি। সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন, রোগী এখন বিপদমুক্ত। এক মুহূর্ত নিস্তব্ধতা রইল, তারপর শোরগোল। মিডিয়ার ক্যামেরাগুলো ঝুলসে উঠল। স্যার, এটা কি চমৎকার! হাসপাতাল কি নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করেছে? কিন্তু এর আগেই কেউ আদিত্যের দিকে ইশারা করত, হাসপাতালের ম্যানেজমেন্ট তৎপর হয়ে উঠল। এই কথা বাইরে যাওয়া উচিত নয়, একজন লোক নিচু স্বরে বলল। যদি জানা যায় যে একজন স্টুডেন্ট, বাক্যটি অসম্পূর্ণই থেকে গেল। আদিত্যকে একটা কোণে বসিয়ে দেওয়া হলো। তুমি খুব ভালো করেছ, একজন নার্স ফিসফিস করে বলল। আদিত্য হালকা হাসল, তার প্রশংসা চাই না, তার শুধু স্বস্তি ছিল। তখনই বাইরে থেকে সাইরেনের আওয়াজ এলো। পুলিশ। একজন ইন্সপেক্টর জুতো পায়ে ভেতরে ঢুকলেন। আদিত্যকে। আদিত্য দাঁড়িয়ে পড়ল। আমি। ইন্সপেক্টর সরাসরি বললেন, বিনা লাইসেন্সে মেডিকেল প্রসিডিওর করার অপরাধে তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে। ভিড় আবার শান্ত হয়ে গেল। আদিত্যের মা, যিনি কোনোভাবে খবর শুনে পৌঁছেছিলেন, সামনে এগিয়ে এলেন। সাহেব, আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে। ইন্সপেক্টর নজর নিচু করে নিলেন। মা, আমরা বুঝি, কিন্তু আইন। আদিত্য মায়ের হাত ধরল। কেঁদো না, যদি আজ না করতাম তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। হাত করা তার কবজিতে আটকে গেল, সেই কবজি যারা কিছু সময় আগে একটা হৃৎপিণ্ড সামলেছিল। ক্যামেরা সব রেকর্ড করছিল। পুলিশের জিপ চলতে শুরু করল। পেছনে হাসপাতাল দাঁড়িয়েছিল, ঝকঝকে কিন্তু চুপ। আদিত্য জানলা দিয়ে বাইরে দেখছিল। তার মুখে ভয় ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, সঠিক কাজের কি এই মূল্যই হয়? আর শহরের সেই সময়ই একজন কোটিপতি আইসিইউর বিছানায় চোখ খুলতে যাচ্ছিলেন। তিনি তখনও জানতেন না যে তার স্পন্দন কে ফিরিয়ে দিয়েছে। গল্প এখনও বাকি ছিল। আইসিইউর হালকা নীল আলোয় কোটিপতি বিরাজ মালহোত্রা ধীরে ধীরে চোখ খুললেন। বুকে হালকা ব্যথা ছিল, কিন্তু স্পন্দন স্থিতিশীল। মেশিনের বিপ শব্দ এখন আর ভীতিজনক মনে হচ্ছিল না। তিনি শুষ্ক ঠোঁটে জিজ্ঞেস করলেন, আমি বেঁচে আছি? পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেট ডাক্তার সাথে সাথে ঝুঁকে বললেন, জি স্যার, আপনি একেবারে নিরাপদ আছেন। হাসপাতালের টিম। বিরাজ তার কথা থামিয়ে দিলেন। মিথ্যে বলো না, জ্ঞান হারানোর আগে আমি তোমাদের মুখ দেখেছি, তোমরা ঘাবড়ে গিয়েছিলে। তার কণ্ঠ দুর্বল ছিল, কিন্তু ব্যক্তিত্ব অটুট ছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সামনে এগিয়ে এলো। স্যার, সত্যি হলো এই যে আপনাকে বাঁচানোর জন্য কোনো সিনিয়র সার্জন ছিল না। বিরাজের ভ্রু কুঁচকে গেল। তাহলে কে? কিছুক্ষণের নীরবতার পর অ্যাসিস্ট্যান্ট বলল, একজন মেডিকেল স্টুডেন্ট, খুব গরিব, ময়লা কুড়িয়ে পড়াশোনা করে। বিরাজের মুখে বিস্ময় স্পষ্ট ছিল। নাম? আদিত্য। মনিটরের বিপ শব্দ বেড়ে গেল। আর ও কোথায়? স্যার, পুলিশ ওকে নিয়ে গেছে, বিনা লাইসেন্সে সার্জারি করার কেসে। বিরাজ চোখ বন্ধ করে নিলেন। কিছু সেকেন্ড পর খুললেন। তখন তাতে রাগ ছিল। যে ছেলেটা আমার প্রাণ বাঁচালো, সে জেলে আছে? এক্ষুনি ফোন লাগাও। সেই সময় হাজতে আদিত্য মেঝেতে বসেছিল, পিঠ দেওয়ালে ঠেকানো, চোখ বন্ধ। তার ঘুম আসছিল না, তার ভয়ও লাগছিল না। তার শুধু মায়ের চিন্তা হচ্ছিল, আর এক অদ্ভুত শান্তিও ছিল। অন্তত মানুষটা বেঁচে আছে, সে ভাবল। দরজা হঠাৎ খুলল। হাবিলদার বলল, তুই আদিত্য? হ্যাঁ, চল বাইরে। আদিত্য কিছু বুঝতে পারল না। সে চুপচাপ উঠল। বাইরে আসতেই দেখল পুলিশ অফিসাররা দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। জি স্যার, এক্ষুনি ছাড়ছি। হাতকড়া খুলে গেল। ইন্সপেক্টর বললেন, তোমার জামিন হয়ে গেছে। কে করলেন? আদিত্য জিজ্ঞেস করল। ইন্সপেক্টর একটা নাম নিলেন, বিরাজ মালহোত্রা। আদিত্য কিছু বলল না, শুধু মাথা নত করল। হাসপাতালে কিছু ঘণ্টা পর আদিত্যকে আইসিইউ এর ঘরে নিয়ে যাওয়া হলো। বিরাজ তাকে দেখছিলেন, সেই সাদা জামাকাপড়, সেই শান্ত চোখ। তাহলে তুমিই সেই, বিরাজ বললেন, যে আমার স্পন্দন ফিরিয়ে দিলে। আদিত্য শুধু বলল, আমি আমার কর্তব্য করেছি স্যার। বিরাজ হাসলেন। আজ বুঝলাম, কখনো কখনো সবচেয়ে মূল্যবান জিনিস ময়লায় নয়, ময়লা থেকে উঠে আসে। আর ওই ঘরেই এক নতুন গল্পের ভিত্তিপ্রস্তর রাখা হচ্ছিল। ঘরে কিছু সময়ের নীরবতা ছিল। মেশিনের মৃদু শব্দের মাঝে বিরাজ মালহোত্রা আদিত্যকে দেখতে থাকলেন, যেন কোনো বইয়ের এমন একটা পাতা পড়ছেন যা তার চিন্তা বদলে দিচ্ছে। তুমি জানো, বিরাজ বললেন, আমার একটা সইয়ে মানুষ কোটি টাকা আয় করে,
আর একটা ফোন কলে জীবন বরবাদ হয়ে যায়। আদিত্য নজর নিচু করে রাখল। স্যার, আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিরাজ হালকা হাসলেন। এই কথাটাই তোমাকে আলাদা করে। তিনি নিজের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালেন। একে বসতে বলো। আদিত্য চেয়ারে বসল। তার পোশাক তখনও সেই আগের মতোই ছিল। বাইরে মিডিয়ার শোরগোল ছিল, কিন্তু এখানে ভেতরের পরিবেশ আলাদা ছিল। তোমাকে জানাই, বিরাজ বললেন, হাসপাতাল তোমাকে বাঁচানোর জন্য নয়, নিজেদের বাঁচানোর জন্য চুপ ছিল। যদি আমি না বলতাম তবে তুমি আজও জেলেই থাকতে। আদিত্য প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। স্যার, যদি আবারও একই পরিস্থিতি হতো তবে আমি একই কাজ করতাম। বিরাজের হাসি একটু গম্ভীর হল। আর যদি এর দাম তোমার কেরিয়ার হতো তাহলেও? আদিত্য না ভেবেই বলল, ডাক্তার হওয়ার মানে শুধু ডিগ্রি হওয়া নয়। বিরাজ গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। টাকা, গাড়ি, বিদেশের পড়াশোনা, যা চাও। আদিত্য চুপ থাকল। কয়েক সেকেন্ড পর বলল, স্যার, যদি সত্যিই দিতে চান তবে একটা কাজ করে দিন। আমার মাকে যেন আর বাসন মাজতে না হয়, আর আমার বেতন, বইপত্র, ব্যাস ওটুকুই। ঘরের মানুষগুলো একে অপরের দিকে তাকাতে লাগল। এত বড় প্রাণ বাঁচানোর পর এত ছোট চাওয়া? বিরাজ মাথা নাড়লেন। আজ তুমি আমাকে কিছু শিখিয়েছ আদিত্য। সব জিনিসের দাম টাকা দিয়ে হয় না। তিনি ডাক্তারদের দিকে তাকালেন। আর তোমরা মনে রেখো, আজ যদি এই ছেলেটা না থাকত তবে আমার জায়গায় অন্য কেউ লাশ থাকত। ডাক্তারদের মাথা নিচু হয়ে গেল। কিন্তু গল্প এখানেও শেষ হয়নি। বিরাজ পরবর্তী বাক্যটি ধীরে ধীরে বললেন, আর একটা কথা, আমি চাই আদিত্যের কেস পুরোপুরি তুলে নেওয়া হোক এবং ওকে সেই সম্মান দেওয়া হোক যা একজন ডাক্তারের প্রাপ্য। এই সিদ্ধান্ত সহজ ছিল না। আইন, মেডিকেল কাউন্সিল, হাসপাতাল সব মাঝে ছিল। আদিত্য বুঝেছিল এই লড়াই এখনও বাকি, আর এই লড়াই অপারেশন থিয়েটারে নয়, সিস্টেমের সামনে লড়তে হবে। পরদিন সকালে শহর অন্যরকম লাগছিল। খবরের কাগজের শিরোনাম বদলে গিয়েছিল। কুলানি ছেলে নয়, মেডিকেল স্টুডেন্ট। যে হাতকে সমাজ অবজ্ঞা করেছিল সেই হাতই প্রাণ বাঁচাল। আদিত্য মায়ের সাথে এক ছোট ঘরে বসেছিল। সেই ঘর, সেই ভাঙা চেয়ার, কিন্তু আজ বাতাসে অন্য কিছু ছিল। ভয় নয়। আদিত্য কাগজ মুড়ে রাখল। মা, খুব শোরগোল হচ্ছে। মা তার হাত ধরলেন। বেটা, প্রথমবার মানুষ সত্যিটা দেখছে। সেদিন মেডিকেল কাউন্সিলের জরুরি মিটিং ডাকা হলো। হাসপাতালের বড় আধিকারিক, সিনিয়র ডাক্তার আর আইনের মানুষরা মুখোমুখি হলেন। এক পাশে নিয়ম ছিল, অন্য পাশে এক জ্যান্ত মানুষ। সিনিয়র ডাক্তার তাই বললেন যা অপারেশন থিয়েটারে দেখেছিলেন। যদি সেদিন আদিত্য না থাকত তবে আজ আমরা একটা লাশের ওপর আলোচনা করতাম। অনেকক্ষণ তর্ক চলল। শেষে সিদ্ধান্ত এলো, আদিত্যের ওপর কোনো কেস চলবে না। তার মেডিকেল রেকর্ড পরিষ্কার থাকবে এবং সবচেয়ে বড় কথা, তাকে স্পেশাল মেরিট স্কলারশিপ দেওয়া হবে। এটা কোনো পুরস্কার ছিল না, এটা ছিল স্বীকৃতি। কয়েক সপ্তাহ পর আদিত্য আবার কলেজে গেল। এবার কেউ হাসল না, কেউ রাস্তা ছেড়ে দিল, কেউ হাত মেলাল। সেই ছেলেগুলো যারা আগে ঠাট্টা করত এখন জিজ্ঞেস করছিল, ভাই, কিভাবে করলি? আদিত্য আগের মতোই শান্ত থাকল, কাজে ডুবে থাকল। তফাৎ শুধু এইটুকু যে এখন সে আর ময়লা কুড়াতে যেত না। কিন্তু সে কখনো ভুলল না সে কোথা থেকে এসেছে। এক সন্ধ্যায় সে সেই বড় হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার কাঁধে বস্তা ছিল না, গলায় আইডি কার্ড ছিল। সে ভেতরে তাকালো আর মনে মনে বলল, আমি এসে গেছি। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কাজে হয়।